সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রেজা খান। রেজা, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় আসবো, তবে তার আগে শিরোনামগুলো একটু দেখে নেব। প্রথমে আছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে স্থবির অর্থনীতি সচলের চেষ্টা, অন্তর্বর্তী সরকারের 1 মাস। নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় দিতে হবে, বিশেষ সাক্ষাৎকার আসিফ নজরুল। দৈনিক ইত্তেফাক, সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিস্ফোরণ, 13 শ্রমিক অগ্নিদগ্ধ। তদন্তের নামে ফেলে রাখা হয়েছে 1 যুগ, সাগর রনি হত্যা। সমকাল, তারা শিরোনাম করেছে সংস্কারের একাধিক উদ্যোগ বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। ঢাকাকে কৌশলগত বার্তা দিতে চেয়েছেন রাজনাথ সিং। বাংলাদেশ প্রতিদিন, আবাসন শিল্পে বিপর্যয়, ফাঁসির সেলে 18 বছর, নথিপত্রে একাধিক বয়স অপ্রাপ্ত বয়স ছিল জিল্লু, দাবি স্বজনদের। আছে যুগান্তর, লোক দেখানো কাজে দুদক, মন্ত্রী এমপিদের দুর্নীতি ও অর্থ পাচারের অনুসন্ধান। স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ, ডক্টর ইউনূস সরকারের 1 মাস। দেশ রূপান্তর, ইএসআরে ডুবিয়েছেন, সংস্কার স্বপ্নের 1 মাস, ডক্টর মোহাম্মদ ইউনূস। বণিক বার্তা, নানা উদ্যোগ সত্ত্বেও পোশাক রফতানিতে বাংলাদেশের অর্ধেকেরও নিচে ভারত। ব্যাংক থেকে নগদ টাকা তোলায় কোনো সীমা থাকছে না আজ থেকে। দ্য ডেইলি স্টার, ইউনূস নেভিগেটিং থ্রু হাই হোপস, 1 month of interim govt moves to rein in easy right to sassy post। এই ছিল আজকের পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। আমরা এবার আলোচনায় চলে যাচ্ছি। রেজা, প্রথম আলো পত্রিকা একটি শিরোনাম করেছে, সেটি হচ্ছে স্থবির অর্থনীতি সচলের চেষ্টা চলছে। এক্ষেত্রে চ্যালেঞ্জ কি আছে বলে আপনি মনে করেন? এটা আসলে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। অর্থনীতি তো আর একদিকে একরৈখিক কোনো ব্যাপার না, এটা তো বহু একটা ব্যাপার, এর অনেক গতি প্রকৃতি রয়েছে। তবে আমরা দেখেছি যে গত 15 বছরে অর্থনৈতিক কাঠামোটা একটা নতুন ডিমেনশন পেয়েছিল। সেটাকে আমরা বলতে পারি যে বাংলাদেশে এটা কিন্তু আগে কখনো হয়নি। এককভাবে একটা অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছিল, সেটাকে আমরা বলতে পারি যে আওয়ামী অর্থনীতি। এটা একটা নতুন ডেফিনেশনের মতো হয়ে গিয়েছিল, মানে এককভাবে সব কিছু নিয়ন্ত্রণ করা, ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট, ব্যাংক, বিমা, সব মিলায়ে আপনার এটা এই আওয়ামী যে অর্থনৈতিক একটা কাঠামো, এবং সবচেয়ে বড় অর্থনৈতিক অবস্থা কিন্তু এই গোষ্ঠীর লোকজনের হাতে চলে গিয়েছিল, এবং অর্থ, ব্যবসা বাণিজ্য সব কিছুরই নিয়ন্ত্রণ কিন্তু এই গোষ্ঠীর হাতে ছিল। তো আসলে এখন আপনি ধরেন এই গোষ্ঠীর হাতেই কিন্তু এখনও সব কিছুর নিয়ন্ত্রণ রয়েছে আমরা বলতে পারি, কারণ তারা সদ্য বিদায়ী। এখান থেকে যদি আপনি ডাইভার্ট করে জনমুখী অর্থনীতির দিকে আসতে চান, ইনক্লুসিভ অর্থনীতির দিকে আসতে চান, সেখানে আসলে আপনাকে সামনে অনেক বহুপ্রস চ্যালেঞ্জ রয়েছে। এর ভেতরে আসলে আমি যেটা মনে করি যে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কারণ পতিত সরকারের বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছিল তার প্রধান কারণ ছিল কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারা। তো এটা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এর সঙ্গে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের, ব্যবসা বাণিজ্যের মধ্যে ইকুইলিব্রিয়াম যদি আপনি ভারসাম্য রক্ষা করতে চান, সেখানে আপনাকে ডলারের প্রাইসিংটা নিয়ন্ত্রণ করতে হবে, এটা আছে। তারপরে আপনার ব্যাংকিং খাত সংস্কার, যেটা আমরা দেখেছি যে এস আলমের কথা আমরা শুনে থাকি। এস আলমকে সরকার একতরফাভাবে 10-12টা ব্যাংকের মালিকানা করেছিল, কিন্তু এক এস আলম কিন্তু নয়, এরকম আরও অনেকেই আছে, আরও একাধিক এস আলম আছে যারা কিন্তু এই খুবলে খেয়েছে এই ব্যাংকিং সেক্টরটাকে।
সেখানে এটাকে সংস্কার করা একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং সেখানে আমরা দেখছি যে ব্যাংকের পরিচালনা পর্ষদগুলো গঠন করা হচ্ছে, নতুন গভর্নরও নিয়োগ দেওয়া হয়েছে। আসলে সার্বিক পরিস্থিতি এটা খুবই টাফ হবে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের জন্য। কিন্তু আমরা নতুন যে অর্থ উপদেষ্টা এসছেন সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি অভিজ্ঞ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আগে, এবং ডক্টর ইউনূসও কিন্তু আর্থিক খাতের মানুষ, উনি একজন অর্থনীতিবিদ। তবে আমাদের প্রত্যাশা রয়েছে উনি যদি সময় পান এবং সময় দেয়া হয় ওনাকে পর্যাপ্ত, তাহলে হয়তো এই যে একচ্ছত্র যে আওয়ামী অর্থনীতির কথা আমরা বলে থাকি সেখান থেকে বের হয়ে নতুন একটা জনমুখী অর্থনীতির দিকে আমরা যেতে পারবো, এটা আমাদের বিশ্বাস আছে। জি, ইয়েস স্যারে ডুবিয়েছেন শিরোনাম করছে দেশ রূপান্তর। সাবেক 3 সিএসি-কে নিয়ে তাদের এই হেডলাইন। নির্বাচন ব্যবস্থা কমিশন সংস্কারের কি হবে, আপনি কি মনে করেন? আসলে আমাদের যে সংকটটা, আমাদের রাজনৈতিক যে সংকট, এই সংকটটা কিন্তু আজকের না। এটা এই নির্বাচন কেন্দ্রিক ঝামেলা কিন্তু আপনার 71 সালের আগের থেকেও ছিল, এবং সেটা আমরা দেখেছি সাইমালটেনিয়াসলি ডে বাই ডে। এটা প্রতি সরকারের আমলেই এই সমস্যাগুলো আরও গভীর হয়েছে। এবং এই যে নির্বাচন কমিশন এবং নির্বাচনের যে সংস্কার, এটা আমরা ধরে রাখতে পারিনি। এবং দেখেছি যে আমরা এই যে গত 3টা নির্বাচন কমিশনের অধীনে 3টা নির্বাচন হয়েছে, এবং 3টা নির্বাচনই বিতর্কিত ছিল। এই আওয়াল কমিশন, শেষবারে তো আওয়াল কমিশন, এবং 2018 সালে আমরা দেখেছি যে এই যে হুদা কমিশন যে দিনের ভোট রাতে করার যে অভিযোগটা কাঁধে নিয়ে এসে কিন্তু বিদায় নিয়েছে। আর 2014 সালে আপনি যদি দেখেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় 153 জন নির্বাচিত হয়েছিলেন রকিবউদ্দিন কমিশনের অধীনে। আর শেষে এসে এই যে 2024 সালের ডামি ভোটের একটা নির্বাচনের কনসেপ্ট কিন্তু এই আমার আব্দুল আওয়াল কমিশনের মাধ্যমে এসছে। তো নির্বাচন ব্যবস্থাটাই পুরা বিতর্কিত হয়ে গেছে, এবং যেটা সংবিধানে যেটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার, সেটাকে বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে এটা শেষ পেরেকটা ঠুকে দেওয়া হয়েছে আমরা মনে করি। এবং সেখান থেকে বের হয়ে আসাটা জরুরি। মানে কি, এটাই একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচনটা আপনি যদি পিউরিফাইড না করতে পারেন, এখানে যদি করাপশন থাকে, রাতে ভোট হয়ে যায়, ডামি ইলেকশন হয়। নতুন একটি কনসেপ্টও কিন্তু এই যে ইলেকশনের ক্ষেত্রে আমরা দেখেছি এবার, যে ডামি প্রার্থী দিয়েছিল পতিত সরকার। তারা নিজেদের, কারণ ক্যান্ডিডেট ছিল না নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করায়, সেখানে নির্বাচন প্রশ্নমুখী হবে সারা বিশ্বের কাছে। সেই কারণে তারা নিজেদের ক্যান্ডিডেটকে নিজেদের প্রার্থীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে একটা ডামি, সাবেক প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে ডামি প্রার্থী, সেখান থেকেই এই ডামি ইলেকশনের কথাটা আসছে আর কি। তো এই যে ডামি প্রার্থী দিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করার যে প্রবণতা, তাতে কি হয়েছে, পতিত সরকারের ক্ষতি হয়েছে। তারা কিন্তু নিজেদের প্রার্থীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন, এবং সেটা কিন্তু সরকার পতনের সময় আমরা দেখেছি তাদের দলীয় গ্রুপিংটা কিন্তু আরও তীব্র পর্যায়ে গেছে। এবং আমাদের যে নির্বাচনের যে স্বচ্ছতা, যে জবাবদিহিতা, ইনক্রেডিবিলিটি যেটা আমরা বলি, গ্রহণযোগ্য নির্বাচন, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, আপনার সাথে আলোচনা করতে ভালো লাগছিল, তবে সময়ের স্বল্পতার কারণে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।